মধ্যপ্রাচ্য সফরে থাকা অবস্থাতেই ইরানকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন ইরানের ড্রোন প্রযুক্তি তাকে কাবু করেছে। এমন ড্রোন যুক্তরাষ্ট্রের কাছেও নেই। সুতরাং মার্কিন মুলুক এখন এই ধরনের ড্রোন তৈরিতে মনোযোগ দেবে বলেও জানান তিনি। কিছুদিন আগে ইরান তাদের সমুদ্রের ভেতরে একটি ড্রোন ঘাঁটি উন্মোচন করে, যা গোটা বিশ্বের নজর কেড়েছে। শুধু তাই নয়, ইরানের শত্রু রাষ্ট্রগুলোকে শক্তিশালী এই ড্রোন ঘাঁটি নতুন করে ভাবতে বাধ্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট এবার নজর দিয়েছেন ইরানের ড্রোনের দিকে। খামেনির দেশ এখন ড্রোন প্রযুক্তিতে এতটাই সফল যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব কোম্পানিকে তেহরানের মতো ড্রোন তৈরি করতে নির্দেশ দিয়েছেন। যেই ইরানকে নিষেধাজ্ঞা আর হামলা আক্রমণের হুমকি ধামকিতে জর্জরিত করে রেখেছে আমেরিকা, সেই ইরানকেই এখন অনুকরণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের দামে কম মানে ভালো ড্রোন নজর কেড়েছে ডোনাল্ড ট্রাম্পের। এখন তিনিও ইরানের মতো ড্রোন হাতে পেতে উঠে পড়ে লেগেছেন। আধুনিক যুদ্ধে ড্রোন একটি কার্যকরী হাতিয়ার। বিশ্বের শক্তিশালী দেশগুলো তাদের প্রতিরক্ষা বহরে যুক্ত করছে নিত্য নতুন সব ড্রোন। বিশেষ করে সস্তা কিন্তু কার্যকর ড্রোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এমন ড্রোনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প যখন কাতার অবস্থান করছেন, তখনই তিনি ইরানি ড্রোনের প্রশংসায় মাতলেন। তিনি বলেন, ইরান অনেক ভালো ড্রোন তৈরি করে। তাদের ড্রোনগুলো খুব ব্যয়বহুল নয়, কিন্তু সেগুলো অত্যন্ত দ্রুতগতির এবং প্রাণঘাতী। এমন হাজার হাজার ড্রোন আমার দরকার। ইরানি ড্রোনে আকৃষ্ট হয়ে একটি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিকে সেরকম ড্রোন বানাতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই কোম্পানি ট্রাম্পের কাছে যে খসড়া প্রস্তাব পেশ করে, সেখানে প্রতিটি ড্রোনের মূল্য দেখানো হয় $41 মিলিয়ন করে। এত উচ্চ মূল্যের ড্রোন দেখে হতাশ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে বসে এমন কথাই জানান বিশ্বমোড়ল। তিনি মূলত $35,000 থেকে $40,000 মূল্যের ড্রোন চাইছেন, যাতে হাজার হাজার ড্রোন একসঙ্গে উড়ানো যায়। সাম্প্রতিক বছরগুলোতে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সমরাস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান। বিশেষ করে ড্রোন শিল্পে তো দেশটি রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। দূরবর্তী শত্রুর সাথে যুদ্ধের ড্রোনের নির্ভুল আঘাত হানার ক্ষমতা ইরানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পশ্চিম এশিয়ার দেশটি ক্রমবর্ধমান সামরিক শক্তিতে আরও মজবুত হয়ে উঠেছে। ইরানি ড্রোনের কদর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। চলমান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে রাশিয়ার মতো শক্তিশালী দেশ। অত্যাধুনিক ড্রোন কর্মসূচি ইরানের সামরিক বাহিনীর স্বনির্ভরতার একটি যুগান্তকারী অর্জন। বছরের পর বছর ধরে মার্কিন আর ইসরায়েলি হুমকি ও নিষেধাজ্ঞার মুখে ইরান একের পর এক সফলতা অর্জন করে চলেছে। ইরানের ড্রোন শিল্প শুরু হয় সেই 1980 দশকে। তবে ড্রোন শিল্পে ইরানের মূল বিপ্লব শুরু হয় 2011 সালে। সে সময় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর প্রযুক্তি হাতিয়ে নিয়ে একটি শিমরক ড্রোন তৈরি করে ইরান। তারপর শাহেদ 192 এবং পরে শাহেদ 136 ড্রোন ডেভেলপ করে দেশটির বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা এসেছে শাহেদ 136 কামিকাজের ড্রোন। ইরানি ড্রোন শাহেদ 136-এর বৈশিষ্ট্য হলো এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। ইরানি ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হলো এগুলো দামে সস্তা কিন্তু কার্যকর। মধ্যপ্রাচ্য সফর শেষ করেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। একদিকে ইরানের একরোখা মনোভাব, অন্যদিকে বেপরোয়া ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের এই স্নায়ুযুদ্ধের শেষ কোথায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন মার্কিন প্রস্তাব দ্রুত বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমঝোতা না হলে যে কোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঝুঁকি রয়েছে। কিন্তু ইরানের আচরণে মনে হচ্ছে এত সহজে দমে যাবার পাত্র নয় আয়াতুল্লাহ খামেনি। তিনিও এর শেষ দেখে ছাড়বেন। সম্ভবত ট্রাম্পের এসব হুমকি ধামকি আগে থেকে আঁচ করেই সমুদ্রের নিচে ড্রোন ঘাঁটি প্রকাশ্যে আনে ইরান, যা যুক্তরাষ্ট্রের জন্য পরোক্ষ হুমকির ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন প্রস্তাব দিয়েছে এবং বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করছি। আমরা ইরানে কোনো পারমাণবিক ধ্বংসাবশেষ সৃষ্টি হতে দেব না। আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তবে দ্রুত পদক্ষেপ না নিলে নেতিবাচক পরিণতি হবে। ট্রাম্প আরও বলেন, ইরান যদি দ্রুত চুক্তিতে না আসে তাহলে তিনি সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এর আগেও তিনি একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন।
তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা এখনও যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। তিনি ট্রাম্প প্রশাসনের বারবার পরস্পর বিরোধী বার্তা ও অবস্থানকে সমন্বয়হীনতা বা কৌশলগত চাপ হিসেবে ব্যাখ্যা করেছেন। আরাকচি বলেন, আমরা ওয়াশিংটন থেকে প্রতিদিনই 2-3টি ভিন্ন ভিন্ন বার্তা পাই। ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকিকে প্রত্যাখ্যান করে আসছে এবং বলেছে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন তেহরান কোনো হুমকিতে নতি স্বীকার করবে না। সম্প্রতি ওমান ও রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ওমানের মন্ত্রী বদর আল বাসাইদির নেতৃত্বে কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা। শুক্রবার ইস্তাম্বুলে ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের মধ্যে আলাদা বৈঠকও হয়েছে। ইরান জানিয়েছে প্রয়োজনে তারা ইউরোপীয় দেশ, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে আবারও আলোচনা করতে প্রস্তুত। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জবাবে ইরানও চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার থেকে সরে আসে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়। এই মুহূর্তে ইরান মার্কিন প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং চাপের মুখে নতি স্বীকারে অস্বীকৃতি জানিয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় আলোচনা চললেও দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস ও কৌশলগত দূরত্ব সংকট সমাধানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত দুটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই হুথি বিদ্রোহীদের নেতৃত্বকে সরাসরি হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের দিকে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা ইয়েমেনের হোদাইদা এবং আল সালিফ বন্দরে হামলা চালিয়েছে। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে তারা ইয়েমেনের হোদাইদা এবং আস সালিফ বন্দরে হামলা চালায়। এই হামলা সে সময় করা হলো যখন হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এই হামলার তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে হুথি নিয়ন্ত্রিত হোদাইদা ও আস সালিফ বন্দরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। হুথিদের এই দুটি বন্দর অস্ত্র স্থানান্তরে ব্যবহৃত হতো বলে দাবি তাদের। হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানায়, লোহিত সাগরের বন্দর হোদাইদা এবং এর উত্তরের বন্দর সালিফে একাধিক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হামলায় অন্তত 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের 15টি যুদ্ধবিমান হুথি নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে 30টিরও বেশি বোমা নিক্ষেপ করে। তারা দাবি করে লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহৃত এসব বন্দর অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। ইসরায়েলও শুরু করে পাল্টা হামলা, যার মধ্যে গত 6 মের একটি হামলায় ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন নিহত হন। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হুথিদের যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা বন্ধ করে আর হুথিরা লোহিত সাগরের নৌপথে হামলা বন্ধে সম্মত হয়। যুক্তরাষ্ট্র ও হুথিদের এই চুক্তি সম্পন্ন হবার পর এটিই ছিল হুথিদের ওপর প্রথম ইসরায়েলি হামলা।
গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই হামলা শুধু শুরু মাত্র। তিনি হুথিদের কেবল একটি হাতিয়ার হিসেবে অভিহিত করে অভিযোগ তোলেন যে তাদের পেছনে রয়েছে ইরান। তিনি বলেন, আমরা চুপ করে বসে থাকব না এবং হুথিদের আমাদের ক্ষতি করতে দেব না। তাদের নেতৃত্ব ও অবকাঠামোগুলোতে আমরা আরও জোরালোভাবে আঘাত করব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করে তাহলে হুথি নেতা আবদেল মালিক আল হুথিকে ধরে নির্মূল করা হবে। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, হুথিরা যদি হামলা অব্যাহত রাখে তবে গাজায় নিহত হামাস নেতা মুহাম্মদ দেইফ ও সিনোয়ারদের মতো পরিণতি হুথি নেতাদেরও হবে। রাজধানী আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক হামদা সালহুদ জানিয়েছেন, ইসরায়েল মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৩,০০০ মানুষ নিহত হয়েছেন এবং হুথিরা কমপক্ষে ৩৪টি প্রজেক্টাইল ইসরায়েলে নিক্ষেপ করেছে। হুঁশিয়ার দিয়ে তিনি আরও বলেন, ইসরায়েল এখন থেকে পাল্টা আক্রমণের নীতি অনুসরণ করবে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা এ ধরনের বিমান হামলা চালাবে বলে জানান তিনি। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত হান্স গ্রান্টবার্গ এই পাল্টাপাল্টি হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি প্রমাণ করে ইয়েমেন কতটা আঞ্চলিক সংঘাতের ফাঁদে পড়েছে। যে মধ্যপ্রাচ্যকে একসময় দুই চোখের বিষ মনে করতেন ডোনাল্ড ট্রাম্প, এখন হঠাৎ করেই সেই আরব বিশ্ব বেশ আপন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে। সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই মুসলিম দেশগুলোকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা আর বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যিক এবং কৌশলগত চুক্তি বেশ সাড়া ফেলেছে গোটা বিশ্বে। প্রশ্ন তৈরি হয়েছে, ট্রাম্পের মুসলিম প্রীতি হঠাৎ কেন বাড়ল? সবকিছুকে যারা বাঁকা চোখে দেখেন তারাই প্রথম প্রশ্ন তুলেছিলেন, সূক্ষ্ম কোনো উদ্দেশ্য ছাড়া ট্রাম্প মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক গড়তে নিজেই ছুটে যাবার মতো পাত্র নন। 4 দিনের এই সফরে গোটা বিশ্বের কৌতূহল ছিল কি কৌশল সৃষ্টি করতে ট্রাম্প ঝটিকা সফর করছেন। সফর শেষ হওয়ার পরই ফাঁস হলো বিশ্বমোড়লের মুসলিম দেশগুলো সফরের আসল উদ্দেশ্য। মূলত মধ্যপ্রাচ্য শাসন করাই ট্রাম্পের উদ্দেশ্য। তবে এই শাসন রাষ্ট্র শাসন নয়, এটা প্রভাব আর বাণিজ্য শাসন। মুসলিম বিশ্ব দিন দিন অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠছে। এমন অবস্থায় দেশগুলোকে দমিয়ে রাখতে এবং পশ্চিমাদের প্রভাব বজায় রাখতেই ট্রাম্প ঝটিকা সফর করেন। আর মধ্যপ্রাচ্য সফরে জড়িয়ে আছে ইরাককে বশ করার সূক্ষ্ম উদ্দেশ্য। ইরানের পরমাণু কর্মসূচি অনেকখানি এগিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের কোনো হুমকি ধামকিকে পাত্তা দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনি। আর ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হলো, ইরান যদি আসলেই পারমাণবিক অস্ত্রের মালিক হয় তবে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের চিরশত্রু এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক হুমকির মুখে পড়বে। এসব কারণেই ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। আর ইরান যাতে মধ্যপ্রাচ্যের শতভাগ সমর্থন না পায়, সেই চালের অংশ হিসেবে ট্রাম্পের মুখে এখন মুসলিম প্রীতির সুর।
ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে তাদের সঙ্গে এখন পর্যন্ত 4 দফায় আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এই আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরেও ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকিকে যেন গায়েই মাখলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উল্টো ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইরান কখনোই হুমকি কিংবা চাপের কাছে মাথা নত করবে না। মধ্যপ্রাচ্যে বাণিজ্য ও কৌশলগত চুক্তি শেষ করে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরের মাঝেই ট্রাম্প বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে হয়তো আমাদের শক্তি প্রয়োগ করতে হবে না। আর এই চুক্তিতে পৌঁছানোর দুটি পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ আর একটি সহিংস উপায়, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। এমন কঠোর হুঁশিয়ারির মাধ্যমে যেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জটিল সমীকরণ সহজেই মেলাতে চাইছেন ট্রাম্প। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অনমনীয় কণ্ঠস্বর যেন ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত মনোনীতির সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্প মনে করেন তিনি আমাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন, আমাদের হুমকি দিতে পারবেন, তারপর বসে বসে মানবাধিকারের কথা বলবেন। আসলে মধ্যপ্রাচ্যে যত অপরাধ ঘটেছে তা যুক্তরাষ্ট্রের এমন দ্বৈত নীতি এবং ট্রাম্পের মতো ব্যক্তিদের কারণেই। এ বক্তব্যের মাধ্যমে ট্রাম্পকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করালেন পেজেশকিয়ান। পাশাপাশি ইরান যুদ্ধ নয় বরং শান্তির পক্ষে রয়েছে বলে জানান তিনি। পেজেশকিয়ান বলেন, অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই আমরা সব সময় শান্তি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বসবাস করতে চেয়েছি। 1970 সালে মূলত যুক্তরাষ্ট্রের সহায়তাতেই পারমাণবিক কর্মসূচি শুরু করে ইরান, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে ইরানের। এরপর গোপনেই পরমাণু কর্মসূচি চালাতে থাকে দেশটি। সম্প্রতি পাক ভারত যুদ্ধে বিশ্ব দেখেছে দুই দেশেরই আকাশে বাজিমাত করা সব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন। আর যুদ্ধবিরতির পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসব যুদ্ধ সরঞ্জামের সফলতা ব্যর্থতা। যুদ্ধ হলো ভারত পাকিস্তানের মধ্যে, কিন্তু আলোচনায় রয়েছে চীন আর ফ্রান্স। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান যেন চীনের J-10C ভিগোরাস ড্রাগনের কাছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাস্তানাবুদ হয়েছে। আর চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র PL-15 এখন বিশ্ব দরবারে নতুন সমীহ আদায় করে নিয়েছে। চীনকে দমাতে এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। চীনও কম যায় না, শুল্ক যুদ্ধে তারাও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে। এমন সময় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। শি জিনপিং এই যুদ্ধকে মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে। পাকিস্তানের মাধ্যমে দেখিয়ে দেয় চীনের সক্ষমতা। চীনা প্রযুক্তির কাছে হেরে যায় ফ্রান্স আর ইসরায়েলের ড্রোন, যা হা করে দেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স। আর মুচকি হেসেছে চীন। আপাতত বিশ্ব দরবারে চীনের প্রযুক্তির দাম ফের ঊর্ধ্বমুখী, আর ফ্রান্সের রাফালের দরপতন হয়েছে 40%-এরও বেশি। ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে আলোচনার বিষয় ছিল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র। এই ভিজুয়াল রেঞ্জ এবারই প্রথম সংঘাতে ব্যবহার করা হলো, যা ঘন মেঘের মধ্যেও কার্যকর এবং শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। 1.2 বিলিয়ন পাউন্ড দামের একটি ক্ষেপণাস্ত্রের পাল্লা 3 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর এতেই বাজিমাত করছে চীন।
চীনা PL-5 ক্ষেপণাস্ত্রটি পাক বিমান বাহিনীতে থান্ডারবোল্ট 15 নামে পরিচিত। মূলত ডগ ফাইটের সময় এটি ব্যবহৃত হয়। দৃষ্টিশক্তির বাইরে গিয়ে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে। চীনের একটি সূত্র বলছে ইসরায়েলের ক্ষমতা নেই এই PL ক্ষেপণাস্ত্র ধ্বংস করার, কারণ এটিকে কেউ টার্গেট করলে রাডার সিগন্যালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার দিক পরিবর্তন করতে পারে। PL-15 এর নকশা করেছে চীনের 607টি ইনস্টিটিউশন। বিশেষ করে এই ক্ষেপণাস্ত্রের প্রথম বিস্ফোরণটি স্থিমিত হবার পর লক্ষ্যবস্তু থেকে 10 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আবার আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান থেকে ছোড়ার পর এটি গতির ঝড় তোলে। শুধুমাত্র J-10C নয়, তুলনামূলক কম উন্নত JF-17 যুদ্ধবিমানেও PL-15 ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রমাণ আছে। 220 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে 20 থেকে 30 কেজি ওজনের উচ্চ শক্তির বিস্ফোরক থাকে। চীনের এমন মারণাস্ত্র মার্কিন সশস্ত্র বাহিনীকে এর প্রতিরোধ সক্ষমতার উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতে বিনিয়োগে বাধ্য করেছে। ছুড়ে দেওয়ার পর উড়তে থাকা অবস্থায় PL-15 ক্ষেপণাস্ত্রটি একটি সক্রিয় ইলেকট্রনিক স্ক্যান রাডারের সাহায্যে লক্ষ্যবস্তুর দিকে পাঠানো হয়। এতে করে যে বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা শত্রুপক্ষের আক্রমণ এড়াতে নিরাপদে সরে যেতে পারে। রাডারটির লঞ্চ সিস্টেম একটি পৃথক বাহনে রাখা যায়। লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে ক্ষেপণাস্ত্রটি তার নিজস্ব রাডার চালু করে লক্ষ্যবস্তুকে লক করে নির্ভুলভাবে আঘাত হানে। সক্রিয় রাডার হোমিং সিস্টেম ডুয়েল পালস ইঞ্জিন এই ক্ষেপণাস্ত্রটি চীনের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। সামরিক বিশেষজ্ঞরা এই ক্ষেপণাস্ত্রকে এক গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করছেন, যা আপাতত ইসরায়েলের কাছে নেই। নেতানিয়াহুর দেশ এটাকে প্রতিরোধ করতে পারবে না বলে দাবি বেইজিংয়ের। সুতরাং চীনের দিকে চোখ না তোলাই ভালো বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির মুখপাত্র।